নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকাল সারাদিন উত্তাল ছিল এই বাংলা। অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, বীর, তিনি কদর্য কুৎসিতভাবে বোলপুর থানার ওসিকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। মা, বোন, স্ত্রী সবাইকে নিয়ে আক্রমণ করেছেন। সেই নিয়ে চর্চায় ব্যস্ত ছিল ইলেকট্রনিক্স মিডিয়া। ঠিক সেই সময় দাঁড়িয়ে কলকাতার রাজপথে দাঁড়িয়ে, কখনো শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে বিভৎস কুৎসিতভাবে আক্রান্ত হচ্ছেন শিক্ষকরা পুলিশের হাতে। সে দৃশ্য নিয়ে আমরা সারাদিন কালকে ব্যস্ত ছিলাম, কিন্তু তার মধ্যে গত পরশুদিন রাত্রিবেলা বিজ্ঞপ্তি বেরিয়ে গেল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের, যে নতুন করে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি। এবং সেই বিজ্ঞপ্তি দেখেই আমার মনে হয়েছিল আবার একটা নতুন করে জালিয়াতির প্রসেস শুরু করলেন মমতা ব্রাত্য অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। পরিষ্কারভাবে বলছি, আরেকটা নতুন জালিয়াতির প্রক্রিয়া শুরু করলেন এবং আইনত জটে আবার একটা আটকে যাবে। এবং মমতা হয়তো তাই চাইছেন যে কোনো মূল্যে হোক শেষ পর্যন্ত আইন আদালতে গিয়ে এই চাকরি প্রক্রিয়াটা আটকে যাক, তাহলে আমার কিছু টাকাটা বাঁচবে। ওদিকে প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে জেনারেল ক্যাটাগরির 500 টাকা করে নেওয়া হবে, সেটাও দেখছিলাম। এবং আলটিমেটলি কয়েকশো কোটি টাকায় সেখান থেকে আয় হয়ে যাবে। ওদিকে যারা রাস্তায় বসে আছেন তাদের ঠকানোটাও সম্পূর্ণ হবে, কেন অযোগ্যদের তো বাঁচাতে হবে। কি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট? রায় দিয়েছেন পরিষ্কার যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, এবং অযোগ্যরা যারা চিহ্নিত টেন্টেড তাদের টাকা ফেরত দিতে হবে। অথচ বিজ্ঞপ্তিটা গতকাল যে বিজ্ঞাপনটা ওয়েবসাইটে আপলোড করা হলো, দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন, তার দ্বিতীয় পৃষ্ঠায় বড় বড় হরফে লেখা রয়েছে, এনি সিটিজেন অফ ইন্ডিয়া ওনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স। ভালো করে ভেবে দেখুন, যেখানে স্কুল সার্ভিস, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা চিহ্নিত টেন্টেড, যারা অযোগ্য, তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। শুধু বসতে পারবেন না, তাদের টাকাটাও ফেরত দিতে হবে। যখন সেই স্পেসিফিকেশন সুপ্রিম কোর্ট থেকে করে দেওয়া হয়েছে, এবং তার পরবর্তীকালে আপনারা দেখেছেন র্যাঙ্ক জাম্প করে টেন্টেড যারা, তারা গিয়েছেন একটা রিলিফ চাইতে, সেটাও রিজেক্টেড করেছেন জাস্টিস সঞ্জয় কুমার। পরবর্তীকালে দেখেছেন ওয়েমার শিটের জালিয়াতিতে যারা এফেক্টেড, তারা গিয়েছেন সুপ্রিম কোর্টে এক্সেমশন চাইতে, সেটাও রিজেক্টেড হয়েছে। তারপরও সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি বার করছে, যেখানে 2 নম্বর পাতার প্রথম লাইনে বড় বড় হরফে লেখা, এনি সিটিজেন অফ ইন্ডিয়া ওনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স 9, 10, 11, 12। তাহলে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি বার করলো, তো কি রেজাল্ট হতে পারে একটু ভেবে দেখুন তো। হাজার হাজার শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, যারা বিকাশ ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে আন্দোলন করছেন, যারা গতকাল যাদের অনেকের কলার ধরে প্রেজেন্ট ভ্যানে পর্যন্ত তোলা হলো, অসংখ্য শিক্ষক শিক্ষিকাকে কুখ্যাত বিধাননগর থানা যখন বিধাননগর পুলিশ কমিশনারেট ওইভাবে বিভৎসভাবে মারল, 23-24 দিন ধরে তারা রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে, বাড়ির পরিবার পরিজনকে উপেক্ষা করে, নিজেদের অসুস্থতাকে উপেক্ষা করে বিকাশ ভবনের উল্টো দিকে বসে রইলেন। সেই ছাত্রছাত্রীদের সঙ্গে এই বিজ্ঞপ্তি বার করে জালিয়াতি করার কোনো দরকার ছিল? 7 পাতার বিজ্ঞপ্তি পড়তে প্রত্যেকটা প্যারাগ্রাফে মনে হচ্ছে এখানেই তো আইনি জটে আটকে যাবে, এখানেই তো আদালতের জটে আটকে যাবে। কি করেনি এই জালিয়াতির এই ওয়েবসাইটের এই পার্টিকুলার, মানে আমি বলছি যে বিজ্ঞপ্তিটা জারি সেখানেই মনে হয়েছে, পরবর্তীকালে যখন বিজ্ঞাপন জারি হয়েছে সেইখানে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। সুপ্রিম কোর্টে মামলা হলো, তারা চাইতে গেলেন, সুপ্রিম কোর্ট রিজেক্ট করলো। একবার না, বারবার, 3বার, 23 এপ্রিলের পর আরও 2বার। আর তারপর একটা সরকার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায়রা করাচ্ছেন, এনি সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স, অ্যাসিস্ট্যান্ট টিচার্স। অর্থাৎ লক্ষ লক্ষ ছেলেমেয়েকে পরীক্ষার হলে বসিয়ে দাও, তারপর টাকা তোলো, নানান প্রক্রিয়ায় টাকা তোলো। এই 7 পাতার বিজ্ঞাপনটা যদি পড়া যায়, আর বিধিটা যদি পড়া যায়, পরিষ্কার হয়ে যাবেন কী প্রক্রিয়া এই তৃণমূল কংগ্রেস বা মমতা বা নবান্ন বা ব্রাত্যরা বা নতুন করে টাকা তুলবেন। আমি সেই বিষয়তে যাওয়ার আগে আমি আরও একটু ব্যাখ্যায় যাব, কিন্তু তার আগে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গতকাল বিকেলবেলা এই ওয়েবসাইটে এই বিজ্ঞাপন পাওয়ার পর, তার আগের দিন রাত্রে বিধি বেরোনোর পর আমার মনে হয়েছিল বিকাশবাবুর বক্তব্যটা একটু শোনা দরকার। আমি সরাসরি সেই ব্যাখ্যাটাই চেয়েছিলাম। খুব সংক্ষেপে আমাদের কাছে বাংলা বার্তার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা তিনি বলেছেন, শুনুন। নমস্কার স্যার, আমি সন্ময় বলছি স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষার বিধি বেরিয়েছে, এবং এই বিধিতে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর, আর প্রত্যেক বছরে স্কুলে সার্ভিস দেওয়ার জন্য 2 নম্বর করে, 5 বছরে 10 নম্বর। এটাও কি একটা দুর্নীতির নতুন স্কোপ তৈরি হলো না? একেবারে এটাও পরিকল্পনা করা হয়েছে যে এই জায়গাগুলো যেখানে ডিসক্রিপশনারি মার্কস থাকে সেখানে ওরা আবার টাকা তুলবে, এতে কোনো সন্দেহ নেই। প্রথমত এটা ওই রকম এক্সপিরিয়েন্স নম্বর দেওয়া যাবে না, কারণ 2016 রিক্রুটমেন্ট বাতিল হয়েছে, 2016 নিয়মেই নতুন করতে হবে। ওরা নতুন রুলস করে যেটা করতে চাইছে সেটা প্রকৃতপক্ষে
দুর্নীতি করে যাদের চাকরি গিয়েছে কায়দা করে তাদের চাকরি বহালের চেষ্টা, আর কিছুই না। দ্বিতীয় স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান অ্যাপ্লাই বলে ওই যে বিজ্ঞাপন বেরিয়েছে সেই বিজ্ঞাপনের 2 নম্বর পাতার প্রথম প্যারাতে লেখা রয়েছে। এটা কি শুধুমাত্র 2016 যারা বঞ্চিত, মানে যে যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য নয়? সেটাই তো, যা 2016 প্রক্রিয়া বাতিল হয়েছে, 2016 যারা প্রার্থী ছিল তাদেরই সুযোগ দিতে হবে, তাদের জন্য রি এক্সামিন করতে হবে। এটা ওপেন টু অল করা মানেই হচ্ছে কিন্তু আবার ওরা পরিষ্কার ভাবে জানে এর ফলে মামলা হবে এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা আটকে যাবে এবং তাকে নিয়োগ করতে হবে না। আসলে মমতা পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী নিয়োগ করতে পারছে না, কেন? ভাড়া শূন্য করে ফেলেছেন। বিজ্ঞাপন, পুজো আচ্চা, ক্লাব, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, এইসব পূজা আচ্চা করে তো সর্বনাশ করে ফেলেছে ফান্ডের। সেই জন্য দেখবেন কোনো পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্টের দিকে ও যেতে চায় না, যেতে পারবে না। সেই জন্য এইসব পরিকল্পনা। আপনার কি ইচ্ছাকৃত, মানে আপনার কি মনে হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে এই স্কুলটা রাখা হয়েছে? সম্পূর্ণ পরিকল্পিত, মানে যাতে আর কোনো রিক্রুটমেন্টটা না হয় সেটাই চেষ্টা করা। এবং আপনাদের দিকে আঙুল তুলবে, আদালতের দিকে আঙুল তুলবে, সে তুলুক, কিন্তু দুর্নীতি করছে এবং দুর্নীতি করবে, এটাই হচ্ছে স্থির সিদ্ধান্ত এবং তার বিরুদ্ধে মামলা হবে আর লড়াই হবে। মানুষ তা চিরকাল চুপ করে থাকবে না। আপনার কি মনে হয় এটার জন্য মামলা হবে সুপ্রিম কোর্টে? অবধারিত। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যটা আপনাদের কাছে শোনালাম, কিন্তু আমি একই সঙ্গে আজকে বাংলার বার্তার এই বিশেষ প্রতিবেদনে আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞাপনটা বেরিয়েছে সেই তার আগে বিধিটা বেরিয়েছিল, বিজ্ঞাপনটা বেরিয়েছে, সেই বিজ্ঞাপনটা আমি আপনাদের কাছে দেখালাম। কিন্তু আমি একই সঙ্গে গতকাল বারবার চোখ বোলানোর চেষ্টা করছিলাম 22 এপ্রিল 2024 জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি যে রায়টা দিয়েছিলেন সেই রায়ের কয়েকটা পাতায় আমি চমকে উঠছিলাম যে এই কী করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই বিজ্ঞাপনটা বার করে। এই জালিয়াতির বিজ্ঞাপন, আমি আবার বলছি এটা জালিয়াতির বিজ্ঞাপন। আমি কেন বলছি, আমি ছোট্ট, বেশি না, দীর্ঘায়িত করবো না এই প্রতিবেদন, আমি ছোট্ট একটু রেফারেন্স দিচ্ছি। আমি জাস্টিস দেবাংশু বসাকের যে রায়টা দিয়েছেন 22 এপ্রিল 2024, একটু কান খোলা রেখে শুনুন যারা আমার এই প্রতিবেদন শুনছেন। 272 নম্বর পাতার 363 নম্বর ক্লজ, 272 নম্বর পাতার 363 নম্বর ক্লজ, যেখানে লেখা হচ্ছে ইন ভিউ অফ দ্য ডিসকাশনস অ্যাবাভ উই ইস্যু দ্য ফলোয়িং ডিরেকশনস। কলকাতা হাইকোর্ট থেকে জাস্টিস দেবাংশু বসাক যখন 363 নম্বর ক্লজে বলছেন উই ইস্যু দ্য ফলোয়িং ডিরেকশনস, তার পার্টিকুলারলি 11 নম্বর ক্লজে কি বলা হচ্ছে একটু ভালো করে শুনুন। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন শ্যাল আন্ডারটেক আ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট the declared vacancies আমি 3 বার এই শব্দবন্ধটা পড়লাম, involved in this selection process preferably within such and such date and time দিয়েছেন। আমি আরেকবার একটু পড়ে শোনাই, একটু ভালো করে মানেটা বুঝে দেখুন। 11 নম্বর ক্লজে 363 নম্বর মানে এর প্যারাগ্রাফের 274 নম্বর পাতায় 11 নম্বর ধারায় লেখা রয়েছে স্কুল সার্ভিস কমিশন শ্যাল আন্ডারটেক আ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট অফ দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিজ, অর্থাৎ যে ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার্ড ছিল, যার ভিত্তিতে 2016 পরীক্ষা হয়েছিল, সেই ভ্যাকেন্সির ভিত্তিতে কিন্তু এই পরীক্ষাটা হবে। এক। দ্বিতীয়ত আমি একটুখানি আর একটু ডিটেলসে যাই, আরও অনেক তথ্য আছে যেগুলো তথ্যগুলো ঘাঁটলে পরিষ্কারভাবে আপনারাও বুঝতে পারবেন যে 2016 নিয়মেই কিন্তু পরীক্ষাটা হবে। কেন, জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস সঞ্জয় কুমার গত কয়েকদিন আগে অর্থাৎ 23 এপ্রিল যে ফাইনাল রায়টা দিয়েছিল, যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটাকেই আমরা শিরোধার্য করছি, এবং সেখানে 41 নম্বর পাতা, মানে শেষ পাতা 41 নম্বর পাতার 49 নম্বর প্যারাগ্রাফ, 41 নম্বর পাতার 49 নম্বর প্যারাগ্রাফে পরিষ্কারভাবে জাস্টিস সঞ্জীব খান্না লিখছেন, জাস্টিস সঞ্জয় কুমার লিখছেন, দি ডিসেবলড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা মানে ডিসেবল ক্যান্ডিডেট ছিলেন তাদের ক্ষেত্রে বলছেন দ্য ডিসেবল ক্যান্ডিডেটস মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস ইফ রিকোয়ার্ড উইথ এজ রিল্যাক্সেশনস অ্যান্ড আদার কনসেশনস। বলে এই পারের লাইনটা একটু ভালো করে খেয়াল করুন, যেখানে পরিষ্কারভাবে বলছেন সিমিলারলি আদার ক্যান্ডিডেটস who are not specifically tented will also be eligible to participate. Similarly, other candidates who are not specifically tented will also be eligible to participate with appropriate age relaxation. In our opinion, such a direction would be fair and just, as it would allow these candidates to take part in first selection process, which should now be initiated to fill the vacancies. পরিষ্কারভাবে 49 নম্বর ক্লজ পড়লেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে আলটিমেটলি জাস্টিস দেবাংশু বসাক, জাস্টিস সাব্বার রশিদি যে রায়টা দিয়েছেন 22 এপ্রিল 2024, 23 এপ্রিল 2025
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেটাকে শিরোধার্য করলেন এবং সেখানে পরিষ্কার কারা কারা পরীক্ষা দিতে পারবেন সেটা উল্লেখ করে দিলেন। তারপরে কি করে সেন্ট্রাল সিভিল সার্ভিস কমিশন ও এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স এটা লিখতে পারে। এখানেই জালিয়াতির অনেক স্তর রয়েছে। বিশ্বাস করুন, স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি, জাস্টিস দেবাংশু বসাকের রায়, জাস্টিস সঞ্জীব খান্নার রায়, সব কিছু যদি পাশাপাশি ফেলেন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই রাজ্য সরকার, এই স্কুল সার্ভিস কমিশন, এই বিকাশ ভবন, ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারা সবাই মিলে একটা ব্যাপক বৃহত্তর জটিলতার মধ্যে ঠেলে দিচ্ছেন এই 25,753 জনের ভাগ্যকে। আমি বলছি না, আপনারা যদি চান আপনারা পড়ে নেবেন কলকাতা হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় এবং শেষ পর্যন্ত সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটে বিজ্ঞাপন বেরিয়েছে, দুটো রায়ের সঙ্গে এটা কিন্তু কন্ট্রাডিক্টরি, প্রত্যেকটা ছত্রে কন্ট্রাডিকশন। আমি এবার এই সংক্রান্ত ব্যাপারে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর মতামত আরও ডিটেলস অনেক গভীর রাতে কালকে নিয়েছিলাম, অনেক দূরে আছেন উনি, তার বক্তব্য জানতে চেয়েছিলাম যে রায়টা বেরিয়েছে, যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, যে বিধিটা বেরিয়েছে এবং তার প্রেক্ষিতে তার প্রেক্ষাপটে ছিল, আগে ছিল কলকাতা হাইকোর্টের রায়, তারপর সুপ্রিম কোর্টের রায়, পুরোপুরি একটা কন্ট্রাডিকশন নয়, কোনো একটা জায়গায় আদালতে গিয়ে ফেঁসে যাওয়ার সম্ভাবনা নয়, আবার এদের জীবন নিয়ে একটা সংশয় তৈরি হবে না। কি বললেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমাদের প্রশ্নের উত্তরে? আমি এই প্রতিবেদনের শেষ পর্বে সেটাই শোনাবো। দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যদি আপনি বলেন, শুধুমাত্র যারা 2016 নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করেছিল, যেসব শিক্ষক বা শিক্ষিকারা, তারাই বসতে পারবে। শুধুমাত্র যারা চিহ্নিত টেন্টেড, যেরকম ওএমআর জালিয়াতি, র্যাঙ্ক জাম্পিং, এক্সপায়ারি অফ প্যানেল, আউট অফ প্যানেল, মানে এইরকম ক্যান্ডিডেট যারা চিহ্নিত, তাদের বাদ দিয়ে যারা 2016 নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করেছিল শুধু তারাই বসতে পারবে, আর কেউ না। কারণ এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুজনেই বলেছিলেন যে এই সিলেকশনটা হলো ওই সিলেকশনের ভিত্তিতে, এটা কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া না। কিন্তু অদ্ভুত ভাবে দেখা গেল, স্বাভাবিক, এটা খুব অবাকের কিছু নেই যে পশ্চিমবঙ্গ সরকার আইন মানে না, সুপ্রিম কোর্ট মানে না, হাইকোর্ট মানে না, তাই তারা একটা বিজ্ঞপ্তি জারি করলো, বিজ্ঞপ্তি জারি করে বলল যে সবাই বসতে পারবে, টেন্টেড, আনটেন্টেড এবং ফ্রেশ ক্যান্ডিডেটরা। এবং আপনাকে আমি এটা বলছি, এটা কিন্তু খুব জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে করেছে, যাতে ডিলে করা যায়, আবার লিটিগেশন, তারপরে গিয়ে বলবেন যে ওই তো আমি কি করব, আমি তো নিতে গেছিলাম, কোর্ট স্টে করে দিয়েছে, তারপরে ইলেকশন। ওনার টার্গেট হলো কোনোভাবেই এই পরীক্ষাটা না নিয়ে গিয়ে এই ঝামেলাটাকে যতটা সম্ভব লিঙ্গার করে একটা আশা জাগানো যে আমি আছি, কিন্তু উনি আদপে আছেন অযোগ্যদের জন্য আর কারুর জন্য না। না, আমার একটু প্রশ্ন এখানে, যে 7 পাতার বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেখানে পরিষ্কার লিখেছেন এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই, এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই। এটা লিখলেন কোন সাহসে, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যারা পরীক্ষা দিয়েছিল 2016-তে, যারা ডিপ্রাইভড এবং যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, তারাই বসতে পারবেন। অথচ এটা লেখার মধ্যে দিয়েই তো অঙ্কটা। আমি কারণটা বলছি, উনি একটা জিনিস খুব ভালো, যে উনি আইন মানে না, পশ্চিমবঙ্গ সরকার আইন মানে না, কিন্তু এটা সবাই জানে যে সুপ্রিম কোর্টও আইন মেনে চলে। আর উনি এই বিশ্বাসেই দিয়েছে যে এরকম বিজ্ঞপ্তি দিলে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাবে, উনি আবার কিছু সময় পাবে এই অযোগ্যদের পাশে থাকার জন্য। আর ওনার ইচ্ছাটাই হলো পরীক্ষা না নিয়ে ওই যাতে কোনো শিক্ষকতা না হয়, টাকাও খরচা হবে না, মাইনাও দিতে হবে না, বেশ ভালোই থাকবো। আর সব মাঝে মাঝে একটা মিষ্টি ঝুড়ি বার করে বলবো আমি সঙ্গে আছি, আমি পাশে আছি। আর কিরকম পাশে আছে? পুলিশ দিয়ে শিক্ষক শিক্ষিকাদের নির্মম ভাবে লাঠিচার্জ, এটা হলো ওনার পাশে থাকা। আর এখনো অব্দি কিন্তু একটা অযোগ্য শিক্ষকদের গায়ে হাত পড়েনি, কারণ উনি জানেন উনি হলো অযোগ্যদের জন্য। ঠিক। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার খালি বারবার মনে হচ্ছে, যে প্রশ্নটা আমাকে ভাবিয়েছে, আমি এর আগেও আপনাকে জিজ্ঞেস করেছি, যে কোনো স্পেসিফিক্যালি মানে তালিকা আলাদা করে বার করা হচ্ছে না, কারা যোগ্য কারা অযোগ্য, তার মানে অযোগ্যদের ঢোকানো হবে এই পরীক্ষার মধ্যে।
একদম ওনার ইন্টেনশনটাই তো সেটা। উনি এখনো অব্দি অযোগ্যদের তালিকা বের করলেন না, ওএমআর পাবলিশ করলেন না, কারা বেতন ফেরত দেবে সেই মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। তার কারণ উনি অযোগ্যদের বাঁচাতে চাইছেন। ইচ্ছাকৃতভাবে মামলা স্কোপটা বা মামলার জায়গাটা রাখা হচ্ছে, তাই না? অ্যাবসলিউটলি। উনি এই রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এটা বিশ্বাস করেন যে যদিও তারা আইন না মানলে না মানে না, তবে সুপ্রিম কোর্ট কিন্তু আইন মেনে চলে, এবং সেই বিশ্বাসেই এই বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছে, এবং এই বিশ্বাসেই যে ওটা স্টে হয়ে যাবে। ঠিক, অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবু। ধন্যবাদ।